গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লাসশিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে 28 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে যে ক্লাসগুলো অলরেডি তোমাদের হয়ে গেছে, সেই ক্লাসের লিঙ্ক তোমাদের উপরে আই বাটনে শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেখান থেকে পরপর করে নিতে পারবে। ক্লাসের শুরুতে আরও আরেকবার বলছি যে অঙ্কগুলো তোমাদের আজকের ক্লাসে থাকছে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে প্রত্যেকটা কোশ্চেন কমপক্ষে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, এবং এর পাশাপাশি প্রথম দিকের যে ক্লাসগুলো হয়ে গেছে সেখানে যে অঙ্কগুলো করানো হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু অবশ্যই রিভিশন করবে। যদি বুঝতে অসুবিধা হয় আরও আরেকবার ভিডিও রিমাইন্ড করে দেখবে। তো শুরু করছি আজকে 28 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, একটি সংখ্যাকে 296 দ্বারা ভাগ করলে 75 অবশিষ্ট থাকে। সংখ্যাটিকে যদি আমি 37 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কত থাকবে? তো এখানে বলতে চাইছে যে আমি সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটা এক্স, এই সংখ্যাটাকে 296 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকছে কত? ভাগশেষ থাকছে 75। তো আমি যদি ধরি সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, মানে এক্স এর মান সব থেকে ক্ষুদ্রতম হবে কোন ক্ষেত্রে? যদি আমি এখানে ভাগফল 1 ধরি, তাহলে আমি এখান থেকে সংখ্যাটা কি হবে, মানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কি হতে পারে, সেই সংখ্যাটা আমি এখান থেকে বার করতে পারবো। তো সংখ্যাটি হবে কি? সংখ্যাটি হবে 296 ইন্টু 1, মানে 296 হবে, তার সাথে কত যোগ? যে ভাগশেষটা থাকছে তার সাথে 75 যোগ। তো সংখ্যাটি হবে কত? 296 প্লাস 75। তো এখানে একটা জিনিস বলবো যে আমি এর আগে যে অঙ্কগুলো করিয়েছি সেখানে অনেকের একটু ডাউট থেকে গেছে যে কেন আমি 296কে ভাগ করে চেক করে দেখে নিতে বলছি যে 37 দ্বারা 296 কমপ্লিটলি ডিভিজিবল কিনা। তো এখানে সেই কারণটাই বোঝাচ্ছি। এখানে আগে যোগ করে নিই। যোগ করলে কত হচ্ছে? 6 আর 5 11 1 হাতে 1, 9 আর 7, 6 আর 5 11 1 হাতে 1, 9 7 16 আর 1 17 7 হাতে 1, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, মানে 371। তো এবার করণীয় কি? এবার করণীয় হলো 371কে 37 দিয়ে ভাগ করতে। 37 দিয়ে ভাগ করলে কত হবে? 37 10কে 370, অবশিষ্ট কত? অবশিষ্ট হলো 1। আর এর আগে আমি যেগুলো করাতাম সেখানে দেখো, আমি যদি এই সংখ্যাটা থেকেই বলছি যে 296 প্লাস 75, কেন আমি এই 296কে আগে 37 দিয়ে ডিভিজিবল কিনা চেক করে নিতাম। তো এখানে দেখো 37 দিয়ে যদি আমি টোটালটাকে ভাগ করি, কারণ এখানে আমি 371কেই ভাগ করেছি, তার মানে এর অর্থ হলো 296 প্লাস 75কে 37 দিয়ে ভাগ। তো এটাকেই আমি লিখতে পারি 296 বাই 37 প্লাস 75 বাই 37। তো এই কারণেই বলতাম যে 296 দিয়ে 37কে কমপ্লিটলি ডিভিজিবল যাচ্ছে কিনা চেক করে নিতে। তো 296 দ্বারা 37কে কমপ্লিটলি ডিভিজিবল যায়, কারণ 8 37 কত? 8 37 296। তো এটা সম্পূর্ণ কেটে যাচ্ছে, এখান থেকে অবশিষ্ট থাকছে না। তো এখান থেকে তোমরা চেক করতে পারবে 37 75 দিয়ে ভাগ করে। তো এখানে 37 দুগুণ কত? 37 দুগুণ হলো 74, অর্থাৎ অবশিষ্ট হলো 1। তো দুটো পদ্ধতি এখানে দেখিয়ে দিলাম, যার যেটা বেস্ট লাগে সে সেই পদ্ধতি অ্যাপ্লাই করবে। একটা দেখিয়ে দিলাম টোটাল সংখ্যাটা বার করে, আর একটা বললাম কি যে 37 দিয়ে ফার্স্টে সংখ্যাটাকে চেক করবে যে সেটা কমপ্লিটলি ডিভিজিবল যা হচ্ছে কিনা। যদি কমপ্লিটলি ডিভিজিবল হয় তখন অবশিষ্ট যে সংখ্যাটা বলে দেবে সেটাকে 37 দিয়ে ভাগ করে দেখবে যে অবশিষ্ট থাকছে সেটাই অ্যান্সার হবে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 13 এর কোন ক্ষুদ্রতম গুণিতক 4 5 6 7 8 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? তো ফার্স্টেই করণীয় হলো 4 5 6 7 8 এই সংখ্যাগুলো লসাগু বার করা। তো 2 দিয়ে ভাগ করো, 2 2 এ 4, এখানে 5, 3 2 এ 6, এখানে 7, এখানে নামলো 4, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 1 এ 2, 5 3 7, 2 দুগুণ 4, আর যাবে না। তো এখান থেকে এলসিএম অর্থাৎ লসাগু পাচ্ছ কত? এখানে 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7, সরি 5 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 2। তো এখান থেকে দেখো 2 আর 5 এর গুণফল আছে, তো
তো এই দুটোকে আলাদা করে রাখো, বাকিগুলোকে এখানে গুণ করো। এখানে 7 দিয়ে 14, 3 14 42, 42কে 2 দিয়ে গুণ করলে হবে কত 84, আর 5 দুগুণ 10, মানে এখানে একটা জিরো বসে যাবে, অর্থাৎ 840 হয়ে যাবে এদের এলসিএম। এবার কোশ্চেনটাকে ভালোভাবে খেয়াল করো, কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু মডারেট লেভেলের কোশ্চেন। এখানে বলেছে দেখো 13র কোন ক্ষুদ্রতম গুণিতক যেটা 4 5 6 7 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। মানে আমি এমন একটা সংখ্যা বার করব, ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 4 5 6 7 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে, কিন্তু সেটা 13র মাল্টিপল হবে সেই সংখ্যাটা। তো ধরি সেই সংখ্যাটা কত, ধরি সংখ্যাটি হবে, ধরি সেই সংখ্যাটি হবে কত 840x প্লাস প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট বলেছে, তাই এর সাথে 2 গুণ করব। এবার এই যে এক্সটা আমি ধরলাম, এই এক্স এর মান যত আমি কম নিতে পারি, কারণ আমার এখানে বলেছে যে ক্ষুদ্রতম গুণিতক বার করতে হবে। তো ফার্স্টে আমি এক্স এর মান আমি 1 ধরি। এক্স এর মান যদি 1 ধরি, তাহলে সংখ্যাটা কি হচ্ছে 840-এর সাথে 1 গুণ মানে 840 হবে। এর সাথে 2 যোগ করো তো হয়ে যাচ্ছে 842। এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য নয়, কারণ এখানে 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 13 দিয়ে ভাগ করো, 13 দিয়ে ভাগ করলে 5 13 6 13 78, 6 13 78 হলে এখান থেকে থাকছে 62। তো 62 হলে 65, এখান থেকে ভাগশেষ থেকে যাবে। তো 13 দ্বারা কি, 13 দ্বারা এই সংখ্যাটা কিন্তু বিভাজ্য নয়। এরপরে এক্স এর ভ্যালু 2 ধরো। এক্স এর ভ্যালু 2 ধরলে কত হচ্ছে 840 ইন্টু 2 প্লাস 2। তো 840-এর সাথে 2 গুণ করলে হবে কত 4 2 8, 1680, তার সাথে 2 যোগ করলে হবে 1682। তো 1682 13 দিয়ে ভাগ করো, 13 কে 13, 3 থাকছে এখানে 38, 13 13 13 2 26, 26 হলে এখান থেকে থাকছে 12, 12 আর এখানে নামলো 2, তো 122 না, এটাও কিন্তু 13 দ্বারা বিভাজ্য নয়। এরপরে ধরো এক্স এর ভ্যালু 3। তো এক্স এর ভ্যালু 3 হলে 840-এর সাথে 3 গুণ, তার সাথে 2 যোগ, তো এখানে 0, এখানে 3 4 12, 2 হাতে 1, 3 8 24, আর 1 25, আর এর সাথে 2 যোগ হলে হয়ে যাবে 25 22। এবার এখানে দেখো যে 25 22 কিন্তু 13 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। তো 13 দিয়ে ভাগ করলে এখানে 13 1 কে 13, হাতে থাকছে 12 মানে 122, 9 13 117 মানে 5 থাকছে, 9 13 117, 9 13 117, 5 থাকছে, 4 13 কত হচ্ছে 52। হ্যাঁ, এখানে কিন্তু 2522, এটা 13র কমপ্লিটলি মাল্টিপল। কি করে হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আর একবার। 13 দিয়ে ভাগ করো, 13 1 কে কত 13, হাত এখানে নাববে কত 12, 9 13 117, 117 হলে এখানে নাববে 5, এখানে 2, আর 4 13 কত 52। তো এখানে কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার হবে 2522, যেটা আছে অপশন সি তে। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু বহুবার করিয়েছি এবং বলেছি যে যে ছোট ছোট করে, মানে এই যে সরলটা দেওয়া আছে এটা কিন্তু খাতায় টোটাল পাতাবে না, ছোট ছোট করে তোমরা ক্যালকুলেশন করবে। মানে ফার্স্টে এইটুকু পার্ট ক্যালকুলেশন করো, তো এইটুকু পার্ট ক্যালকুলেশন করলে পাবে কত 9 এর 8। এবার এখানে দেখো 1/9 এর 8 হলো, তো এটা উল্টে গেলে তোমরা পাবে 1 প্লাস 8 এর 9, আবার এইটুকু পার্ট। তার মানে আমি এইটুকু পার্ট ক্যালকুলেট করছি। এবার এইটুকু পার্ট ক্যালকুলেট করলে হবে কত 8 আর 9 17, 17/9। এবার দেখো আবার 1/17/9 হচ্ছে, তো আবার এটা আছে 3 প্লাস 17/9, উল্টে গেলে হয়ে যাবে হবে 9/17। অর্থাৎ এবার আমি ক্যালকুলেশন করছি এইটুকু পার্ট নিয়ে। তো এখান থেকে দেখো 17 × 34 3 17 কত 51, 51 প্লাস 9 বাই কত 17, তো অ্যান্সার আসছে
60/17। এবার 60/17 এসছে বলে এখানে অপশন সি মার্কিং করবে, অ্যান্সার হয়ে যাবে ভুল, কারণ দেখো এখনো ওপরে 1/, আছে, তো 1/, আছে মানে এটা জাস্ট উল্টে যাবে, অ্যান্সার হবে 17/60, যেটা আছে অপশন বিতে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন এই টাইপের কোশ্চেন অ্যান্সার মানে কোশ্চেনে থাকলেই তোমরা অ্যান্সার চোখ বন্ধ করে 3 মেরে চলে আসবে। কেন 3? এখানে দেখতে পাচ্ছ √3 ইন্টু √3 ইন্টু √3 এইভাবে ইনফাইনাইট পর্যন্ত এটা চলছে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3। কিভাবে হচ্ছে সেটা এখান থেকে একবার দেখিয়ে দিই, বেসিক পদ্ধতি যেটা। এটাকে আমি ধরছি এক্স, এক্স এর ভ্যালু যেটা আছে সেটা আমি টোটালটাকে এক্স ধরে নিচ্ছি, অর্থাৎ √3 ইন্টু √3 ইন্টু √3, এটা চলছে ইনফাইনাইট সংখ্যা পর্যন্ত। এবার দুই সাইডে আমি বর্গমূল করছি, এই সাইডেও আমি স্কোয়ার করলাম, এই সাইডেও আমি স্কোয়ার করলাম। তো স্কোয়ার করলে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এক্স স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে? রাইট হ্যান্ড সাইডে ভালোভাবে খেয়াল করো, এই বাইরের বর্গমূলটা উঠে যাচ্ছে, তো উঠে গিয়ে ভেতরে থাকছে, ভেতরের বর্গমূলগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে, √3 প্লাস √3, সরি প্লাস নয়, ইন্টু √3 ইন্টু √3 ইনফাইনাইট পর্যন্ত। তো এখানে এবার একটা জিনিস খেয়াল করো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু এইটাকে আমি কি ধরে নিয়েছিলাম? এক্স ধরে নিয়েছিলাম, তো আমি বলতে পারি এটার ভ্যালু কত? এক্স, তো 3 ইন্টু এক্স। এবার এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু 0 এটাকে কনসিডার করব না, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 এটাকে কনসিডার করছি। তো এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 3। তো অপশন নাম্বার বি এর হলো সঠিক অ্যান্সার। তবে কি এক্সাম হলে এই টাইপের কোশ্চেন যদি তোমাদের থাকে, এইভাবে হয়তো ডিজিট আলাদা থাকলো, √5 ইন্টু √5 ইন্টু √5 ইনফাইনাইট পর্যন্ত, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 5। যাই থাকুক না কেন অ্যান্সার হবে সেটা। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো বা যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লাসিক স্পেশাল ম্যাথের ক্লাস। এর পাশাপাশি এই চ্যানেলে বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। মাথায় রাখবে প্রতিটা ক্লাস কিন্তু আমাদের সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে, কোনো রকম ফিস নেওয়া হচ্ছে না, এবং প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি সম্পন্ন ক্লাস। তোমরা একটা দুটো ক্লাস দেখলেই বুঝতে পারবে। তো লাইভ ক্লাস না দেখলে ক্লাসটা থেকে যাবে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবেও কিন্তু তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এখানে যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র ইনফর্ম করবে, কেউ কিন্তু কল করবে না। কল করলে হয়তো তাকে কিন্তু রিসিভ তো করাই হবে না, উপরন্তু তাকে হয়তো ব্লক করে দেওয়া হবে। তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবে, তাহলে হোয়াটসঅ্যাপেই সমস্ত কিছু রিপ্লাই পেয়ে যাবে, এবং তোমাদের যদি কোনো ব্যাচে যুক্ত হতে চাও, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করে নেওয়া হবে, এবং হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার পর সেখান থেকে তোমাদের প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও আরেকটি ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য তোমরা জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস, ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লাসিক স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটাও পাবে তোমরা এই চ্যানেল থেকে। এটা ছাড়া যাবতীয় সমস্ত এক্সামের জন্য যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখলে, প্রতিটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদেরই একটা নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার, যার লোগো এবং চ্যানেলের নাম তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো যেহেতু এটা নতুন চ্যানেল,
সেই কারণে এই চ্যানেলের লিঙ্কটা, এই নতুন চ্যানেলের লিঙ্কটাকে আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যেটার উপরে ক্লিক করলে তোমরা নতুন চ্যানেলে চলে যেতে পারবে। যেহেতু নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখবে, এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে। এবং ম্যাথ বাই সন্তু স্যার এই চ্যানেলে কিন্তু অলরেডি ম্যাথের ক্লাস শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটো থেকে রেগুলার বেসিসে যে ক্লাসগুলো চলছে ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবে এবং তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের এক্সামের প্রিপারেশনটা নিতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। 4 জন বালক 3 জন বালিকা গড় 120 টাকা খরচ করে। তো যার মধ্যে বলছে বালকগুলো গড়ে 150 টাকা খরচ করে, তাহলে বালিকাগুলো গড়ে কত টাকা খরচ করে? তো আমি ধরে নিচ্ছি বালিকাগুলো গড়ে এক্স টাকা করে খরচ করে। তো এখানে বলেছে কতজন বালক? 4 জন বালক, তারা 150 টাকা করে যদি খরচ করে তাহলে মোট খরচ 4 ইন্টু 150। বালিকার সংখ্যা কটা? 3 জন, তারা যদি এক্স টাকা করে খরচ করে তাহলে মোট কত টাকা খরচ করবে? এত টাকা। তো এই দুটোকে যোগ করে দাও, পেয়ে যাবে বালক এবং বালিকা টোটাল কত টাকা খরচ করে। তো সেটাই দেখো এখানে বলেছে যে 4 জন বালক এবং 3 জন বালিকা টোটাল গড়ে 120 টাকা খরচ করে। তাহলে টোটাল লোক সংখ্যা কত? 4 জন বালক 3 জন বালিকা, টোটাল লোক সংখ্যা হলো 7 জন। তো 7 জন গড়ে 120 টাকা খরচ করে। তো মোট খরচটাকে ইকুয়াল করে দাও, এবার এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তো এখান থেকে দেখো 4 15 60 মানে 600, এখানে 3x ইকুয়াল টু এখানে 7 12 কত? 84, 840। তো 3x এর ভ্যালু 840 থেকে 600 বাদ গেলে পেয়ে যাবে 240, 3 দিয়ে কাটলে পেয়ে যাবে 80। তো এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 80। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ বালিকাগুলোর গড় খরচ কত করে? 80 টাকা করে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এ এর দ্বিগুণ, বি এর 3 গুণ, সি এর 4 গুণ হলে এ ইস টু বি ইস টু সি ভ্যালু কত? তো এখানে দেখো ভালোভাবে যে এখানে বলেছে এ এর দ্বিগুণ, তো 2a, তারপর বলেছে বি এর 3 গুণ মানে 3b, আর বলেছে সি এর 4 গুণ অর্থাৎ 4c। এই যদি তিনটে ইকুয়াল হয় তাহলে a ইস টু বি ইস টু সি এর রেশিও কত? তো এই টাইপের কোশ্চেন বহুবার করিয়েছি, সিম্পল কোশ্চেন, ইজি কোশ্চেন, জাস্ট ট্রিক্সটা মনে রাখলেই একদম তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে। এখানে দেখো যখন এর নিচে ভ্যালুটা লিখবে তখন এই পার্টটাকে তোমরা একদম আঙুল দিয়ে চেপে রাখবে। বাকি যে সংখ্যা দুটো দেখতে পাচ্ছ 3 এবং 4, এই দুটো গুণ আকারে এর নিচে লিখে দেবে। একইভাবে বি এর ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রেও এই সেম লজিক, বিটাকে আঙুল দিয়ে পুরো চেপে রাখবে, চেপে রেখে বাকি যে দুটো নম্বর দেখতে পাচ্ছ 2 আর 4 তাকে গুণ আকারে লিখে দেবে। সি এর ক্ষেত্রেও একই, সি এটাকেও আঙুল দিয়ে চেপে রাখবে, আঙুল দিয়ে চেপে রেখে বাকি যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ 2 আর 3 সেটাকে এখানে গুণ আকারে লিখে দেবে। তাহলে এখান থেকে পেয়ে যাবে a is to b is to c এর রেশিও। এবার যদি কোনো কমন ফ্যাক্টর থাকে সেটাকে কাটাকুটি করে নাও, যেমন এখানে 2 আছে 2 আছে, আর এখান থেকে কাটলে আচ্ছা প্রত্যেকটার মধ্যে আচ্ছা এখানে এখানে 3 হবে, তো 2 দিয়ে কাটলে, কারণ সিটাকে যদি চাপি তাহলে 2 ইন্টু 3, এখানে প্রত্যেকটার সাথে 2 কাটো, তো এখান থেকে হচ্ছে কত? 2। তো এখান থেকে রেশিও পাচ্ছ কত? রেশিও পাচ্ছ 3 2 এ 6, এখানে 4, আর এখানে কত হচ্ছে? 3। তো 6:4:3 যেটা আছে অপশন নাম্বার ডি তে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 160 এর 15% এর সাথে কত যোগ করলে যোগফল 240 এর এত পার্সেন্টের সমান হয়? তো যা বলেছে একদম একদম বলেই দিয়েছে, সেইভাবে এখানে বসাও। 160 এর কি বলেছে? 160 এর 15%, 160 এর 15% এটা হলো এর সাথে কত যোগ করলে, তো এর সাথে আমি এক্স যোগ করব, যোগ করলে যে যোগফলটা হবে কার সমান হবে? 240 এর 25% এর সমান হবে। তো যেটা বলেছে সেইভাবে এখানে বসালাম। এখান থেকে 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 3 5 এ 15, 2 2 দিয়ে কাটো 8 দিয়ে 16, এখানে 25 দিয়ে কাটলে 4 25 4 দিয়ে কাটো 4 6 24, তো এখান থেকে পাচ্ছ 3 8 24 প্লাস এক্স ইকুয়াল টু 60। এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে
60 মাইনাস 24, অর্থাৎ এখান থেকে হবে 10-এর থেকে 4টে বাদ দিলে 6, হাতে 1 মানে 36। তো অ্যান্সার হয়ে যাবে কত? অ্যান্সার হবে 36। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। একজন সেলসম্যানের ক্রয় মূল্যের ওপর 13% লাভ হয়। কোনো মাসে তার বিক্রয় এত টাকা হলে তার মোট লাভ কত টাকা হবে? তো এখানে বলেছে দেখো, একজন সেলসম্যানের ক্রয় মূল্যের ওপর 13% সে তার কিন্তু লাভ হয়। তো কোনো মাসে বিক্রয় যদি এত টাকা হয় তাহলে তার লাভ কত? তো 13% যদি লাভ হয় তাহলে তার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য তাহলে 100 ওপরে, মানে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে তার উপরে 13% লাভ হলে তাহলে তার বিক্রয় মূল্য অবভিয়াসলি 113%। তো 113%-এর ভ্যালু দেখো এখানে বলা আছে, 113%-এর ভ্যালু হলো 791,000। 1%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু হবে 791,000 বাই 113। জানতে চাইছে মোট লাভ কত? তো মোট লাভ বলে দিয়েছে 13%, তো 13%-এর ভ্যালু কত এখান থেকে বার করো। তো 791,000 ইন্টু 13 বাই কত? 113। তো 113 সাথে 7 গুণ করলে হবে 791। এখানে 0 আছে, 3টে 0, তো গুণ করলে এখান থেকে অ্যান্সার পাবে 7-13 কত? 91, 3টে 0, 91,000 টাকা অ্যান্সার হবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি ইলেকট্রিক ইস্ত্রির ধার্য মূল্য বলেছে 690 টাকা, অর্থাৎ মার্ক প্রাইস এমপি বলে দিয়েছে কত? 690 টাকা। বলেছে এই ইস্ত্রিটির ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে বিক্রয় করার পরেও 8% লাভ হয়। যদি কোনো ছাড় না দেওয়া হয় তবে কত শতাংশ লাভ হবে? তো প্রথমে তোমার কস্ট প্রাইস বার করতে হবে। তো মার্ক প্রাইস বলা আছে 690 টাকা, তার উপরে 10% ছাড় দিয়ে বিক্রয় করছে, তাহলে সেলিং প্রাইস কত? তো সেলিং প্রাইস হবে 690 এর ওপরে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10%। তাহলে বিক্রি করছে কত পার্সেন্ট হারে? 100 থেকে 10% বিয়োগ করে দাও, 90% দামে বিক্রি করছে। তো মার্ক প্রাইসের 90% মানে সেটাই হবে সেলিং প্রাইস। এখান থেকে 0 0 কেটে গেল। কত দামে বিক্রি করছে? 9 নং 81, হাতে 8, 6 নং 54 আর 8 যোগ করলে হবে 62। 621 টাকায় সে জিনিসটাকে বিক্রি করছে। 621 টাকায় বিক্রি করার পরেও তার কিন্তু 8% লাভ হচ্ছে। তাহলে কস্ট প্রাইস কত? তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস সমান হবে 108। 108-এর ভ্যালু হবে 621 টাকা। তো 621 টাকা কিসের ভ্যালু? 108-এর ভ্যালু। একের ভ্যালু কত? 100-এর ভ্যালু কত? বার করলে হবে, পেয়ে যাবে তোমরা এখানে ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস কত সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার এখান থেকে কাটাকুটি করো। এখান থেকে কাটলে 4 দিয়ে এখান থেকে 4 দিয়ে 8, হ্যাঁ 4 দিয়ে কাটছে, 4 2500, 4 দিয়ে কাটো, 4 দুয়ে 8, আর 4 সাথে কত? 28। 9 দিয়ে কাটো, 3 9 27, 9 দিয়ে কাটলে 6 নং 54, 6 নং 54, হাতে থাকছে 8, 9 নং 81। আবার 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 দুয়ে 6, 3 তিরিকে 9। তো এখান থেকে দেখো 23 ইন্টু কত হচ্ছে? 25। যখনই দুটো সংখ্যার গুণফল এমন থাকবে মাঝখানে একটা সংখ্যা এখানে মিসিং থাকবে, মানে 23 আর 24-এর মধ্যে সংখ্যা কোনটা মিসিং? 24 সংখ্যা। তো এরকম যদি একটা সংখ্যা বাদ দিয়ে আর একটা সংখ্যার গুণফল হয়, মানে যেমন 23 আর 5-এর গুণফল, বা এক্সাম্পল হিসাবে ধরতে পারো 13 আর 15 গুণফল, এক্সাম্পল হিসেবে ধরতে পারো 17 আর 19-এর গুণফল, তো তখনই কি হবে? মিডিলে যে সংখ্যা থাকছে এই 25 আর 23-এর মাঝখানে,
সেই সংখ্যার স্কোয়ার মাইনাস 1 করে দাও, তো 25 আর 23-এর গুণফল পেয়ে যাবে। তো 24-এর স্কোয়ার দেখতে পাচ্ছ, আবার সেই স্কোয়ার নাম্বার এখানে কাজে লাগছে, যেটা আমি প্রত্যেক দিনের ক্লাসে বলি যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 15 পর্যন্ত কিউব, আর 1 থেকে 30 পর্যন্ত নামটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে থরোলি। তো 24-এর স্কোয়ার কত? 576, তার থেকে 1 বিয়োগ করে দাও, অ্যান্সার হবে কত? 575, 575 টাকা হবে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য। এবার দেখো পরের লাইনে বলছে যে যদি কোনো ছাড় না দেওয়া হয় তবে কত শতাংশ? ছাড় না দিলে তাহলে এই 690 টাকার দামেই সে বিক্রি করবে। তো 690 টাকায় যদি সে বিক্রি করে, তাহলে 690 টাকায় যদি সে বিক্রি করে তাহলে সে কত টাকা লাভ করছে, তার প্রফিট কত? তো তার প্রফিট দেখো এখান থেকে পেয়ে যাচ্ছ, 690 টাকায় বিক্রি করছে আর কেনা পড়ছে কত টাকা? 575 টাকা। তো কেনা দামের থেকে বিক্রয়ের দাম বিয়োগ করলে পেয়ে যাবে প্রফিট কত। তো এখান থেকে বিয়োগ করো, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 7 থেকে 8, এখানে থাকছে 1 আর এখানে থাকছে 1, 115 টাকা তার কিন্তু প্রফিট হচ্ছে। তো এখানে বার করতে বলেছে প্রফিট পার্সেন্টেজ কত, তো সেটা সবসময় কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করতে হয়। তো 575 এখানে হবে 115, একের মধ্যে কত? 100-এর মধ্যে কত? তো এখান থেকে দেখো 5 দিয়ে কাটলে 5 115 হবে 575, 5 দিয়ে কাটলে হবে 20। তো প্রফিট পার্সেন্ট কত? 20% প্রফিট, যেটা আছে দেখো অপশন নাম্বার এ তে। তো অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কিছু মূলধনের বার্ষিক 5% সরল সুদের হারে একদিনের সুদ 1 টাকা হলে মূলধন কত? তো এখানে বলেছে যে একদিনের সুদ, একদিনের সুদ বলে দিয়েছে কত? একদিনের সুদ বলে দিয়েছে 1 টাকা। বলছে কিছু মূলধন 5% বার্ষিক 5% সরল সুদের হারে একদিনের সুদ 1 টাকা হলে তাহলে মূলধন কত টাকা? তো একদিনের সুদ এইভাবেও বার করতে পারো, বা এটাকে তোমরা 1 বছরে কনভার্ট করতে পারো যে 1 বছরের সুদ কত। তো আমি এখান থেকে 1 বছরের সুদ আমি বার করে নিই। 1 বছরের সুদ কত, যেহেতু এখানে দিনের সুদ বলে দিয়েছে, তো এখানে কত দিনে 1 বছর হয়? 365 দিনে। তো 365 ইন্টু 1 টাকা, তো হয়ে যাচ্ছে কত? 365 টাকা সুদ হয়ে যাচ্ছে। তো এবার সেই একটাই সূত্র, সেই ইন্টারেস্ট ইকুয়াল টু PTR বাই 100। তো ইন্টারেস্ট কত? 1 বছরের ইন্টারেস্ট 365 টাকা। আসল এখানে পি লিখলাম, টাইম পিরিয়ড 1 বছর, রেট অফ ইন্টারেস্ট 5% বলে দিয়েছে, আর বাই কত? 100। এখান থেকে 5 দিয়ে কাটতো, 5 20 100। তো আসল এখান থেকে পাচ্ছ পি এর ভ্যালু 365 ইন্টু 20। তো 365 কে এখানে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণ 10 এর শূন্য, হাতে 1, 6 দুগুণ 12 একে 13 3, হাতে 1, 3 দুগুণ 6 এর একে কত? 7। তো 730 আর একটা শূন্য ছিল এখানে বসে গেল। তো অ্যান্সার হবে 7300 টাকা, যেটা আছে অপশন নাম্বার ডি তে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে মূলধন কত? 7300 টাকা। চলে আসো পরবর্তী কোশ্চেনে। 2 বছর আগে একটি বাইকের মূল্য ছিল বলেছে এত টাকা, প্রতি বছর যদি 4% হারে দাম কমতে থাকে তো বর্তমানে বাইকটার মূল্য হবে কত? তো এটা বলেছে কত? 2 বছর আগে। তো এখানে ধরো 2 বছর আগে বাইকের মূল্য যেটা বলেছে সেটা এখানে লিখে নাও। তো এবার বলেছে প্রথম বছরেও 4% দাম কমবে। তো 4% দাম যদি কমে যায়, তো 100 থেকে 4 বিয়োগ করে দাও, দাম হচ্ছে কত? 90%। তো এত টাকার 96% কিন্তু দাম হয়ে গেছে। দ্বিতীয় বছরেও আবার 4% কমবে, অর্থাৎ 96/100 টাকা দাম হবে। তো দ্বিতীয় বছরের পরে অর্থাৎ এখন বর্তমানে বাইকটার মূল্য কত হবে? তো এখান থেকে ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে ফার্স্টে দেখো, এখানে এখানে ফার্স্টে 0 0 না কেটে একটা কাজ করো, 25 দিয়ে কাটো। 25 দিয়ে কাটলে 4 2500, 25 25 কত? আমরা পড়েছি 625, আর ডবল 0 বসে গেল। আবার 25 দিয়ে কাটো, 4 2500, 25 দিয়ে কাটলে 25 একে 25, 100 চলে আসলো। এবার এখানে 4 দিয়ে কাটো, 4 দিয়ে এটাকে কাটো, কাটলে কত হচ্ছে? 4 2 8,
4 2 8 আর 1 থাকছে 4 4 16, আবার 4 দিয়ে কাটো, 4 24 কত, 4 24 96। এবার দেখো ক্যালকুলেশনে কত জায়গায় তোমাদের সেই স্কয়ার নাম্বার কাজে লাগছে, যে এক্ষুনি 25 দিয়ে কাটলাম 625, কারণ জানি 25 এর স্কয়ার 625। এবার দেখো এখানে আরেক জায়গায় কাজে লাগবে 100 ইন্টু কত হচ্ছে 24 ইন্টু 24, 24 এর স্কয়ার কত এক্ষুনি পড়লাম, 24 এর স্কয়ার হলো 576, লিখলাম, 00 পাশে বসিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেল 57600, 57600। যারা এই স্কয়ার নাম্বার বা কিউব নাম্বার বা নামটা যাদের মুখস্থ নেই, এই সেম কোশ্চেন, এই যে কোশ্চেনটা আমি সলভ করলাম, এই সেম কোশ্চেনই ক্যালকুলেশন করতে একজন যে প্র্যাকটিস করেছে তার থেকে সে কম করে হোক 30 থেকে 40 সেকেন্ড টাইম কিন্তু বেশি নেবে। এই জন্যে প্রত্যেক ক্লাসে আমি চিল্লিয়ে বলি, বারবার বলি, 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার নাম্বার খাতায় নোট ডাউন করো, রেগুলার মুখস্থ করো, 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার, 1 থেকে 30 পর্যন্ত নামতা। যারা শুনবে তারা এক্সামে পাস করবে, যারা শুনবে না সেটা তাদের ব্যাপার। চলে আসো পরের কোশ্চেন। রোনাল্ড একটি অ্যাসাইনমেন্টের 32টা পৃষ্ঠা টাইপ করে 6 ঘন্টায়, অ্যালান 40টা পৃষ্ঠা টাইপ করে 5 ঘন্টায়। তারা একসঙ্গে দুটো কম্পিউটারে কাজ করলে কত সময়ে 110টা পৃষ্ঠা টাইপ করতে পারবে? তো ইজি কোশ্চেন। এখানে ফার্স্টে বার করে নাও, রোনাল্ড 6 ঘন্টায় 32টা টাইপ করে, তাহলে 1 ঘন্টায় কতটা টাইপ করবে? তো রোনাল্ড 6 ঘন্টায় টাইপ করে কটা? 32টা পেজ, 32টা পেজ। তো 1 ঘন্টায় টাইপ করে কটা? 1 ঘন্টায় টাইপ করে 32/6টা পেজ। তো এখান থেকে কাটাকুটি করলে এখানে আসছে 2 দিয়ে 3, এখান থেকে 16, মানে 16/3টি পেজ রোনাল্ড টাইপ করে। একইভাবে এখান থেকে এলানের বার করে নাও, এলান 5 ঘন্টায় টাইপ করে কটা পেজ? 40টা পেজ। 1 ঘন্টায় সে কতটা টাইপ করে? 40/5, কাটাকুটি করলে 8টা পেজ সে টাইপ করে। এবার এরা দুজনে যদি একসাথে কাজ করে তাহলে 1 ঘন্টায় তারা কতটা পেজ টাইপ করবে? 1 ঘন্টায় এরা যদি দুজনে 1 ঘন্টায় কাজ করে তাহলে 1 ঘন্টায় রোনাল্ড আর 1 ঘন্টায় এলান মিলে কাজ করবে কত অংশ, বা সরি কটা পেজ টাইপ করবে? তো 16/3 প্লাস 8, এতটা পেজ কিন্তু তারা টাইপ করবে। তাহলে টোটাল কটা পেজ টাইপ করছে? এখানে 3, এখানে হচ্ছে 16, আর 3 আসতে কত? 24, মানে 40/3টি পেজ কিন্তু এরা 1 ঘন্টায়, 40/3টা পেজ এরা কিন্তু 1 ঘন্টায় টাইপ করছে। এবার এখানে বলছে মোট পেজের সংখ্যা কটা? মোট পেজের সংখ্যা 110টা। তো 110টা পেজ টাইপ করতে কত সময় লাগবে? তো এরা দুজনে মিলে 1 ঘন্টায় টাইপ করে 40/3টে পেজ। তো 110টা পেজ টাইপ করতে সময় লাগবে, 40/3 দিয়ে একে ভাগ করে দাও। তো উল্টে গেলে হবে 110/40 ইন্টু 300 কেটে গেল, এখান থেকে পাচ্ছ কত? 33/4 ঘন্টা টাইম লাগবে। তো এখান থেকে এটাকে ভগ্নাংশে ভাঙলে ওপরে লিখছি 4 8টা কত? 32, 8 পূর্ণ 1-এর 4 ঘন্টা টাইম লাগবে। তো 8 পূর্ণ 1-এর 4 ঘন্টা বলতে 8 ঘন্টা, 1-এর 4-এর সাথে 60 মিনিট গুণ করো, তো হবে 15 মিনিট। তো 8 ঘন্টা 15 মিনিট টাইম লাগবে, যেটা আছে অপশন সিতে। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 19:11। সংখ্যা দুটির একটি অন্যটির থেকে যদি 40 বেশি হয় তাহলে সংখ্যা দুটোর যোগফল কত? তো অনুপাত বলেছে 19:11, তো একটা অপরটার থেকে কত বেশি? তো 19 থেকে 11 বিয়োগ করে দাও, 19 থেকে 11 বিয়োগ করলে পেয়ে যাচ্ছ কত? 8 বেশি। তো এই 8-এর ভ্যালুই বলেছে কত? 8-এর ভ্যালু বলেছে 40। 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু 40/8 বার করতে বলেছে। সংখ্যা দুটোর যোগফল কত?
তো সংখ্যা দুটো যোগফল রেশিও থেকে যোগ করো, 19 আর 11 যোগ করলে কত হবে, 19 11 যোগ করলে হবে 30। তো 30-এর ভ্যালু কত বার করতে বলেছে, তো 40/8 ইন্টু কত হচ্ছে 30, 8 দিয়ে কাটলে 5 40, তো 3 5 15, 150। এর কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। চলে আসো পরের কোশ্চেন। এক ব্যক্তি 61 কিলোমিটার অতিক্রম করে 9 ঘন্টায়। সে কিছুটা দূরত্ব পায়ে হেঁটে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর বাকি দূরত্ব সাইকেলে সে যাচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। তবে সে পায়ে হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করে? তো এখানে ফার্স্টে বলছে দেখো যে এক ব্যক্তি 61 কিলোমিটার দূরত্ব সে কিন্তু পায়ে হেঁটে হোক আর সাইকেলে হোক, টোটাল তার টাইম লাগছে কত, 9 ঘন্টা। তো এখানে সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে আমি ফার্স্টে টাইম বার করব, টাইম সমান কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। এবার এখানে দেখো যে এখানে বার করতে বলেছে কি সে পায়ে হেঁটে কতটা দূরত্ব গিয়েছে। তো আমি ধরে নিচ্ছি পায়ে হেঁটে সেই x কিলোমিটার দূরত্ব গিয়েছে, তাহলে সাইকেলে গিয়েছে কত, তো টোটাল দূরত্ব সে গিয়েছে 61, তো 61 থেকে x বাদ দিলে এতটা ডিস্টেন্স সে সাইকেলে গিয়েছে। এবার এখানে এই ডিস্টেন্স পেয়ে গেলাম, এটা গিয়েছে হেঁটে আর এটা গিয়েছে সাইকেলে। তো হেঁটে গিয়েছে কত স্পিডে, 4 কিলোমিটার পার ঘন্টা। তো ডিস্টেন্স বাই স্পিড যদি করি আমি এখান থেকে পেয়ে যাব হেঁটে যেতে কত টাইম লেগেছে। একইভাবে সাইকেলে যেতে কত টাইম লেগেছে, এই 61/x কে আমি 9 দিয়ে ভাগ করলে পেয়ে যাব টাইম। তো এই দুটো টাইমের যোগফলই বলে দিয়েছে কত, 9 ঘন্টা। এবার এখান থেকে আমি ক্যালকুলেশন করব। তো 9 আর 4 এর লসাগু কত হচ্ছে 36, এখান থেকে হবে কত 9x, এখান থেকে হবে 4 9 36 আর 9x, এখান থেকে হবে 4x, মানে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করলে 4 1 4, 4 6 কত 24, মাইনাস কত, মাইনাস হবে 4x, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো 9। 9x থেকে 4x বিয়োগ করলে হবে 5x প্লাস 2 4 4 ইকুয়াল টু 9 ইন্টু কত 36। 9 ইন্টু 36 গুণ করলে কত হচ্ছে 6 নং 54 4, হাতে 5, 3 নং 27 আর 5 হবে কত 32। এবার এখান থেকে এখানে লিখছি 5x সমান কি হবে 324-এর থেকে 244 বিয়োগ 5x সমান হচ্ছে 0, এখানে 12 থেকে 4 বাদ গেলে 8, হাতে থাকছে 1, তো 80। তো x এর ভ্যালু কত হবে, 5 দিয়ে কাটলে 5 16 80। তো x এর ভ্যালু হবে 16। তো x টাই আমি ধরেছিলাম যে সে হেঁটে কত দূরত্ব অতিক্রম করেছে, তো অ্যান্সার হয়ে যাবে 16 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করেছে। যদি সাইকেল বলতো তখন 61 থেকে 16 বিয়োগ করে দিতাম, বিয়োগ করে যেটা আসতো সেটা হবে সাইকেলে দূরত্ব কতটা অতিক্রম করেছে। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। এবং লাস্ট কোশ্চেন আসার আগে একটা কথা বলছি, যদি ক্লাস ভালো লাগে, ক্লাসের যে কোশ্চেনগুলো করানো হচ্ছে যদি তোমাদের হেল্পফুল হয়, অবশ্যই অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। যেহেতু চ্যানেলটা ছোট চ্যানেল সেই কারণেই এই কথাটা প্রতিদিনই বলা হয়। তো যাই হোক, চলে আসো পরের কোশ্চেন। একটা নৌকা 750 মিটার দূরত্ব স্রোতের প্রতিকূলে এত সেকেন্ডে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসে 7.5 মিনিটে। তো স্থির জলে নৌকার গতিবেগ কত? তো এখান থেকে ফার্স্টে বার করে নাও যে প্রতিকূলের স্পিড, প্রতিকূলে স্পিড কত। তো সেই একটাই সূত্র, স্পিডের সূত্র কি, স্পিড ইকুয়াল টু এক্ষুনি বললাম ডিস্টেন্স বাই টাইম। কত ডিস্টেন্স সে গিয়েছে, গিয়েছে সে 750 মিটার গিয়েছে, কত সেকেন্ডে গিয়েছে, গিয়েছে 675 সেকেন্ড। তো এই যে এককটা হলো এটা হলো মিটার পার সেকেন্ডে হলো, কিন্তু অ্যান্সার যেটা বার করতে চাই বলেছে সেটা বলেছে দেখো কিলোমিটার পার ঘন্টা। তো সবসময় যেটা বার করতে বলবে সেই এককে কনভার্ট করে নেবে, একটু খেয়াল রাখবে। তো এখান থেকে মিটার পার সেকেন্ডটাকে আমি যদি কিলোমিটার পার ঘন্টাকে কনভার্ট করতে যাই তাহলে এর সাথে গুণ করব কত, এর সাথে আমরা গুণ করব 18/5। তো 18/5 এখানে গুণ করে দিলাম। এবার এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে 25 দিয়ে ফার্স্টে কাটো, 25 দিয়ে কাটলে 3 25 75,
25 দিয়ে কাটলে 25 দুয়ে 50, তাহলে এখানে থাকছে কত 17, 175 হয়ে যাচ্ছে। তো 175 হলে 7 25, 7 25 কত 175। এবার এখানে 3 দিয়ে কাটো, 3 10 কে 30, 3 দিয়ে কাটলে 3 9 27, 9 দিয়ে কাটো, 9 দুয়ে 18, 5 দিয়ে কাটো, 5 দুয়ে 10। তো এখানে 2 থাকছে, এখানে 2 থাকছে, 2 দুগুণ কত 4 কিলোমিটার পার ঘন্টা হলো প্রতিকূলে স্পিড। বার করে নাও অনুকূলে স্পিড কত, অনুকূল। তো অনুকূলে স্পিড কত, অনুকূলে সেই একই দূরত্ব ফিরে আসছে, 750 মিটার দূরত্ব ফিরে আসছে। তো 750 মিটারটাকে আমি যদি কিলোমিটারে কনভার্ট করি, তো আগে এখানে আমি 0 পয়েন্ট বসিয়ে দিলাম, তাহলে কিলোমিটার হয়ে গেল। আর 7 পূর্ণ 1-2 মিনিটকে আমি এখানে ঘন্টাতে কনভার্ট করব। তো আগে এটাকে ভেঙে নিই, 7 দুগুণ 14, 15/2 মিনিট। 15/2 মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। তো 60 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করলে হয়ে যাচ্ছে 15, আর 60 কাটলে 4 15 কত 60, মানে 4 দুগুণ 8, 1-এর 8 ঘন্টা। তো এখানে দেখো অনুকূলের স্পিডের ক্ষেত্রে, অনুকূলের স্পিড এখানে উপরে হয়ে গেল কিলোমিটার এককে, কারণ পয়েন্ট বসিয়ে দিয়েছি। আর ভাগ করছি কত 1/8। তো 1/8 করা মানে উপরে 8 চলে যাবে, তো 8 এখানে গুণ হয়ে গেল। এবার এখানে দেখো পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে দিলে নিচে চলে আসলো কত 1000, 0 0 এখানে কাটলো। 25 দিয়ে কাটো, 3 25 75, 25 দিয়ে কাটলে 4 25 4 দিয়ে কাটলে 4 দিয়ে 8, তো 3 দুয়ে কত 6 কিলোমিটার পার আওয়ার। তো অনুকূলে যখন নৌকা যায়, তো নৌকার গতিবেগ আমি ধরে নিই, নৌকার গতিবেগ b কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ s কিলোমিটার পার ঘন্টা। তো অনুকূলের স্পিড কি হবে, নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ অর্থাৎ b + s কিলোমিটার পার ঘন্টা। একইভাবে প্রতিকূলের ক্ষেত্রে কি হয়, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ হয়ে যায়। তো বিয়োগ হলে প্রতিকূলের স্পিড কি হবে, নৌকার গতিবেগ b - s কিলোমিটার পার ঘন্টা। তো এখান থেকে দেখো দুটো সমীকরণ পেয়ে গেলে, b + s এর ভ্যালু পেলে কত 6, b - s এর ভ্যালু পেয়ে গেলে 4। সমীকরণটা ক্যালকুলেট করো, ক্যালকুলেশনের অনেকবার বলেছি কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো এখানে কি জানতে চাইছে, এখানে জানতে চাইছে নৌকার গতিবেগ b এর ভ্যালু। তো b দু জায়গায় পজিটিভ আছে, তো b এর ভ্যালু কি হবে, পজিটিভ থাকলে দুটোকে যোগ করো, 2 দিয়ে ভাগ করো, 6 আর 4 10/2 কাটলে কত হবে 5 কিলোমিটার পার ঘন্টা। তো যেটা আছে অপশন নাম্বার সি তে, তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে তোমাদের এই 15টা কোশ্চেন রাখা হয়েছিল, আশা করি প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে, তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দাগ নম্বর সহ। তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে হোক বা কোনো একটা ডাউট সেশনের ক্লাস রেখে সেখানে সেই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করা হবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর একটু আগে যেটা বললাম যে আমাদের কিন্তু ম্যাথের জন্য নতুন চ্যানেল ক্রিয়েশন করা হয়েছে, ম্যাথস বাই সন্তু স্যার। তার লিঙ্ক মানে সেই চ্যানেলের লিঙ্ক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটার উপর ক্লিক করে তোমরা ওই চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে প্রতিটা ক্লাস কিন্তু প্রত্যেক দিন ফলো রাখবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।